আবার শুরু করতে পারবো না তুই যাবি বেটা আমার জায়গা নেই নাদিম আসছে আপনি চিনতেছে 1 2 3 আমরা পড়ছিলাম হচ্ছে সম আয়ন প্রভাব গত ক্লাসে। তো আমরা বলছিলাম যে সম আয়ন প্রভাবের ক্ষেত্রে আমাদের কি ঘটে, যে আমরা যদি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আমরা যদি একটি সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করি এবং এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি একটি আয়ন সেম থাকে, সেক্ষেত্রে কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতা কমে যায়। এই ঘটনাকে বলা হয় সম-আয়ন প্রভাব। তো লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ করছিলাম, তো আজকে আমরা আরো একটা ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখো এই কোশ্চেনটা বড় সময় কি বলা হচ্ছে, এটাকে 5 স্টার দাও, এটা তোমাদের কলেজে পরীক্ষা আসবে। দেখো কি বলা হচ্ছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় SrF2 এই যৌগটার নাম কি, স্ট্রনশিয়াম ফ্লোরাইড, লবণের দ্রাব্যতা গুণফল হচ্ছে 8 × 10⁻⁻10, 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গণনা করো। তো এই অঙ্কগুলো তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে দেখো। প্রথম কাজ যেটা, স্ট্রনশিয়াম ফ্লোরাইডকে তুমি ভাঙবা, এটাকে ভাঙিয়ে কি পাওয়া যাবে, স্ট্রনশিয়াম
উভমুখী তীর চিহ্ন দিছে, আমি কেমনে বুঝলাম যে এখানে উভমুখী তীর চিহ্ন দিতে হবে? কারণ এই লবণটার দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। তাহলে যেই লবণের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া থাকে সেই লবণটা দুর্বল হয় এবং সেক্ষেত্রে সর্বদা উভমুখী তীর চিহ্ন ইউজ করতে হবে। এবার দেখো সোডিয়াম ফ্লোরাইড, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি পাওয়া যাবে? Na পজিটিভ আর F নেগেটিভ। আমি কিভাবে বুঝলাম যে এখানে একমুখী তীর চিহ্ন দিতে হবে? কারণ সোডিয়াম ক্লোরাইডের কোনো দ্রাব্যতা গুণফলের মান এখানে দেয়া নেই। তাহলে যার দ্রাব্যতা গুণফলের মান দেয়া থাকবে না তাকে আমরা সবল বিবেচনা করব এবং তার ক্ষেত্রে সর্বদা আমরা একমুখী তীর চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এখন লক্ষ্য করো, মনোযোগ দাও। এখন লক্ষ্য করো, আমরা ধরে নেই যখন আমরা স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রবণে সোডিয়াম ফ্লোরাইড আমরা যুক্ত করলাম, তখন স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S। আমরা ধরে নিলাম সোডিয়াম ফ্লোরাইডের উপস্থিতিতে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা ধরে নিলাম আমরা S। তাহলে স্ট্রোনশিয়াম 2+ আয়নের মোলার ঘনমাত্রা কত পাওয়া যাবে? S পাওয়া যাবে। আর ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা কত পাওয়া যাবে? 2S পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সোডিয়াম ফ্লোরাইডের মোলার ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার দেওয়া আছে। এখন যেহেতু এই লবণটা হচ্ছে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, এটা কিন্তু পানিতে যাওয়া মাত্র সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। তাহলে ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রাও কত হবে? 0.1 মোলার। ওকে, এখন লক্ষ্য করো, এই মুহূর্তে দ্রবণে এই মুহূর্তে দ্রবণে স্ট্রোনশিয়াম 2+ আয়নের মোলার ঘনমাত্রা কত আছে বলো? S। মোল পার লিটার। ওকে, আর আমাকে বলো F- আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? দেখো F- আয়নটা কি বলতো? F- আয়নটা দুইটা যোগের মধ্যে কমন না? F- আয়নটা দুইটা যোগের মধ্যেই আছে। দুইটা যোগ থেকেই F- আয়ন পাওয়া যাচ্ছে। আর আমি কি বলছিলাম? কমন আয়নের হিসাব সর্বদা একত্রে হবে। একটা দ্রবণে যতগুলো কমন আয়ন থাকে সবগুলোর হিসাব একসাথে করা লাগে। আলাদা আলাদা যোগের জন্য কমন আয়ন কখনো হিসাব করা যাবে না। তাহলে বলো স্ট্রোনশিয়াম ফ্লোরাইড থেকে F- কতটুকু পাওয়া যাচ্ছে? 2S। আর সোডিয়াম ফ্লোরাইড থেকে F- কতটুকু পাওয়া যাচ্ছে? 0.1। মানে দুইটাকে যোগ করলে কত দাঁড়াবে? 2S প্লাস 0.1। এককটা কি হবে? মোল পার লিটার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দ্রবণের বর্তমান অবস্থা। এবং আমরা অলওয়েজ দুর্বল তড়িৎ বিশ্লেষণের আয়নগুলো নিয়ে কাজ করব। কথাটা বুঝতে পারছো? আমরা অলওয়েজ দুর্বল তড়িৎ বিশ্লেষণের আয়নগুলো নিয়ে আমরা কাজ করব সব সময়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? ওকে, কিন্তু আমি কি বলছিলাম যে দুর্বল তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা গুণফলের মান কখনো পরিবর্তন হবে না। কেএসপি সর্বদা কি থাকে? স্থির। কেএসপি শুধুমাত্র কার উপর নির্ভর করে বলো? তাপমাত্রার উপর কি করে? নির্ভর করে। কারণ দ্রাব্যতা গুণফল হচ্ছে এক ধরনের সাম্য ধ্রুবক, এবং সাম্য ধ্রুবক শুধুমাত্র কি চেঞ্জ করলে চেঞ্জ হয়? তাপমাত্রা চেঞ্জ করলে চেঞ্জ হয়। ঠিক আছে?
অর্থাৎ দ্রবণে যত কিছু হয়ে যাক না কেন দ্রাব্যতা গুণফলের মানটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখতে পারি এরপরে দেখো, তাহলে আমরা লিখতে পারি কেএসপি। কেএসপি লেখার নিয়ম কি বলছিলাম, প্রথমে দুইটা কি দিব, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব SR2 প্লাস F মাইনাস, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না, বারবার সাবধান করছি। আর কি বলছিলাম, পাশের সংখ্যা কোথায় যায়, মাথায়, তাহলে এই যে মাথায় যাবে 2। এবার লক্ষ্য করো SR2 প্লাস এর ঘনমাত্রা কত আছে দ্রবণে, S। F মাইনাস এর ঘনমাত্রা কত আছে, 2S প্লাস কত 0.1। এইটার উপরে স্কয়ার দিতে হবে, সমান সমান। দ্রাব্যতা গুণফলের মান কত দেওয়া আছে, 8 × 10⁻−10। দেখো আমি আবার শুরু থেকে বলছি, আমি কি করলাম, প্রথমে আমি SR2 কে ভাঙলাম, SR2 প্লাস আর 2F মাইনাস, দেন আমি সোডিয়াম ক্লোরাইড কে ভাঙলাম Na প্লাস আর F মাইনাস। সোডিয়াম ক্লোরাইডের মোলার ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1। যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, এজন্য এটা পানিতে পরিপূর্ণভাবে কি হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে। তাহলে F মাইনাস এর মোলার ঘনমাত্রা কত হবে 0.1। আর আমরা ধরে নিলাম সোডিয়াম ফ্লোরাইডের উপস্থিতিতে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত S। তাহলে SR2 প্লাস কত পাবো S, আর F মাইনাস কত পাবো 2S। ওকে, তাহলে আমাদের দ্রবণে SR2 প্লাস এর মোলার ঘনমাত্রা এই মুহূর্তে কত S, আর F মাইনাস এর ঘনমাত্রা কিভাবে হিসাব করব, অলওয়েজ টোটালটা হিসাব করব, কারণ F মাইনাস কিন্তু কমন, দুইটার মধ্যেই আছে না, তাহলে কমন আয়নের হিসাব অলওয়েজ একসাথে হবে। তাহলে এখান থেকে আসবে 2S, এখান থেকে কত আসবে 0.1, তাহলে দুটোকে যোগ করে দিলাম 2S প্লাস 0.1। ঠিক আছে, দেন আমরা লিখলাম KSP। ওকে, দেন আমরা জাস্ট খালি দ্রাব্যতার মানগুলো বসাই দিলাম আর KSP এর মানটা বসাই দিলাম। এখন বাকিটা হচ্ছে হিসাব, বাকিটা হিসাব। ওকে, এখন এই হিসাব কিভাবে করে দেখো, এখানে বলো, এখানে একটু 9 10 এ ফেরত যাও, এখানে 9 10 না ক্লাস 6 এ ফেরত যাও। বীজগণিতের সূত্র কোন সূত্র, 6 এর লব a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস 2b প্লাস ও প্লাস নাইস। তাহলে বলো 2s কে বর্গ করলে কত হয় 4s স্কয়ার। এরপরে কি হবে 2ab, 2ab, ঠিক আছে না? তাহলে 2 2 গুণা 4, 4 এর সাথে 0.1 গুণ দিলে কত হবে 0.4, 0.4s। 0.1 কে বর্গ করলে কত হবে বলো, দশমিক জিনিসকে বর্গ করলে সেটা ছোট হয়ে যায় নাকি বড় হয়ে যায়? জিরো বেশি হলে ভ্যালু ছোট হলো নাকি বাড়লো? ভগ্নাংশের স্কয়ার করলে জিনিসটা আরো ছোট হয়ে যাবে, মানে ভগ্নাংশ বলতে যদি এটা ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন থাকলে এটাকে স্কয়ার করলে কিউব করলে কি আরো ছোট হয়ে যাবে। তাহলে 0.1 কে বর্গ করলে কত হবে 0.01। এগুলো না পারলে 6 এ আবার ভর্তি হবে, ঠিক আছে? লিখে দেবে। চলো এবার কি করব দেখো, সূত্র ভাঙলাম প্রথমে, সূত্র ভাঙার পর এবার s দিয়ে পুরোটাকে গুণ করে দিব। তাহলে এখানে হবে 4s কিউব 0.4s স্কয়ার প্লাস 0.01s সমান 8 × 10⁻10। এবার একটু
আছে আবার একটা কনস্ট্যান্ট আছে, তো কিউবিক ইকুয়েশন সমাধান করতে পারো? হ্যাঁ? দ্বিঘাত সমীকরণে হয়তো পারো তুমি। দ্বিঘাত সমীকরণ বের করতে সূত্র আছে নাকি জানি মাইনাস বি, কি জানি মাইনাস বি প্লাস মাইনাস কত পারি না মেথে ফেল। এবার আসো কিউবিক ইকুয়েশন সমাধান করতে পারি। হ্যাঁ, ক্যালকুলেটরে আমরা পারি কিউবিক ইকুয়েশন সমাধান করতে, বাট ক্যালকুলেটরে পাই না, ক্রেডিট না তো তার মধ্যে অঙ্ক কিছু পারবো মুখস্থ ক্যালকুলেটরে বের করতেছি। বিষয় হচ্ছে দেখো, আমরা এই কিউবিক ইকুয়েশনের সমাধান করার ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যে কাজটা করব, আমরা এই কিউব আর স্কয়ারকে ডাইরেক্টলি বাদ দিয়ে দিব। কিউব আর স্কয়ার দেখলে চোখ বন্ধ করে বাদ। কেন? কারণ আমি গত ক্লাসে এক্সপ্লেইন করছিলাম। দেখো মনে করো তুমি একটা ম্যাথ তুমি চিন্তা করে এভাবে যে ধরো দ্রাব্যতার মান আসছে, মনে করো দ্রাব্যতার মান আসছে 10 পাওয়ার -10। মনে করো 10 পাওয়ার -10 মানে কি? দশমিকের পরে 9টা জিরো দিয়ে তারপরে কি 1 লিখতে হবে। বাট ভ্যালুটা কি শূন্যের কাছাকাছি না? শূন্যের কাছাকাছি। এখন ধরো তুমি s কে স্কয়ার করছো, কত হয়ে যাবে? 10 পাওয়ার -20। আরো ছোট হয়ে গেল না জিনিসটা? শূন্যের কি আরো কাছাকাছি চলে গেল না? ধরো তুমি s কে কিউব করছো, তাহলে কত হয়ে যাবে? 10 পাওয়ার -30, আরো ছোট হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে দ্রাব্যতার মান এমনিতেই অনেক ছোট আসে, বুঝতে পারছো? এখন তুমি যদি এই মানটাকে আবার স্কয়ার করো বা কিউব করো, ভ্যালুগুলো আরো কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এই জন্য আমরা চাইলে সরাসরি এই কিউব আর স্কয়ারের টার্মগুলোকে কি করতে পারবো? বাদ দিয়ে দিতে পারবো, কারণ এই মানগুলো শূন্যের খুবই কাছাকাছি। এগুলো সমীকরণে থাকলেও যা, না থাকলেও যা, এজন্য আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? তো বাদ দিলে কি থাকে? বাদ দিলে থাকে এটা থেকে বাদ দিলে 0.01 s সমান 8 * 10 পাওয়ার -10। তাহলে বলো s এর মান কত আসবে? 8 * 10 পাওয়ার -8 এত এটা তোমার আছে। ঠিক আছে? 8 * 10 পাওয়ার -8। এই কিউব স্কয়ার কেন বাদ দিছি বুঝতে পারছো সবাই? কারণ s এর মানগুলো এমনিতেই ছিল। ধরো s এর মান কত আসছে দেখো, 10 পাওয়ার -8। এটা এমনিতেই শূন্যের অনেক কাছাকাছি। এটাকে তুমি যদি স্কয়ার করো হয়ে যাবে কত? 10 পাওয়ার -16। কিউব করলে হয়ে যাবে 10 পাওয়ার -24। কিছুই থাকবে না ওই জায়গায়। এইজন্য আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? সাইড নোট লেখা ভালো, না লিখলেও খুব একটা সমস্যা নেই। স্যারেরা জানে যে এখানে কেন বাদ দিতে হবে। তো ধরো আমি খাতা দিছি, আমি তো জানি তুমি কেন বাদ দিছো। ঠিক আছে? এখন এমনও হতে পারে তুমি বাসা থেকে মুখস্থ করে আসো, আরে বাদ দিয়ে দেয় গাইডে। ধরো গাইডে তুমি অঙ্ক করতে গেছো, গাইডে তো দেখবা যে বাদ দিয়ে দিছে। ঠিক আছে? তখন তুমিও বাদ দিয়ে দিছো। লজিক না বুঝি তুমি কি বাদ দিয়ে দিছো। ঠিক আছে? এজন্য বাদ দেওয়ার সমস্যা না, লজিকটা বুঝে বাদ দাও। ঠিক আছে? বুঝার চেষ্টা করো। ক্লিয়ার? ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের মিড টার্ম পরীক্ষায় যদি সময় দিয়ে কোনো কোশ্চেন স্যার করে তাহলে অবশ্যই এটা দিবে। এই আমরা দিই সিলেবাস নাই মানে কি মিড টার্ম মানে? তো মিড টার্ম না দিই তোমাকে পড়তে হবে না এগুলা। মিড টার্ম তো তোমার গন্ডি মিড টার্ম পর্যন্ত কেন? তুমি চিন্তা করবে বুয়েট, তোমার একটা বুয়েট আছে, তুমি ঘুমায় রাতে বেলা যদি স্বপ্ন দেখবা তুমি দেখবে তুমি এক বুয়েটে তুমি বাংলাদেশে গল্প বলতেছো। কথাটা বুঝতে পারছো? তুমি স্বপ্ন দেখো ওইটা। ঠিক আছে? মেয়ে আমি কও, তার মানে বুঝতে পারছো বুয়েটে মেয়েরা সোনার হরিণ। ঠিক আছে? কারাকারি আর মারামারি। কথাটা বুঝতে পারছো? আমি আমাদের একটা মজার কাহিনী বলি। আমার সময় আমার সেকশনে মেয়ে ছিল 8 জন। কথাটা বুঝতে পারছো না? এই 8 জনের মধ্যে কাপল আছে অলরেডি এখন 4 জন। 4টা কাপল আছে। তাহলে 4 জন মেয়ে ক্যাম্পাসে এনগেজ হয়ে গেছে। ঠিক আছে? একজনের ক্যাম্পাসে ওরা থার্ড ইয়ারে থাকতে
ফেলছে, ফোর্থ ইয়ারে বাচ্চা হয়েছে, ঠিক আছে? এই এটা পুরো মানে কি অ্যাডভান্স, তুমি চিন্তা করে দেখো। তারপরে হচ্ছে বাকি তিনজন অবশ্য ক্যাম্পাস থেকে বের হওয়ার পর বিয়ে করছে, ঠিক আছে? একটা কাপলের মধ্যে ছেলেটা হিন্দু ছিল, মেয়েটা ছিল মুসলিম, ছেলেটা মেয়েটাকে বিয়ে করার জন্য মুসলিম হয়ে গেছে, ঠিক আছে? এদিকে সব চিন্তা করে দেখো কি ভালো এরকম যদি ছেলে বা মেয়ে তোমার জীবনে আসে, জীবনটাই তো, ঠিক আছে? আর সবচেয়ে মজার হচ্ছে একটা ডিপার্টমেন্ট ছিল ইউআরপি ডিপার্টমেন্ট, মেয়ে ছিল মাত্র একজন, ঠিক আছে? 29টা ছেলে, একটা মেয়ে। এবার ওই মেয়েটাকে পুরো 4 বছর 29টা ছেলের সাথে পড়াশোনা করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা ভাবিও না যে ক্যাম্পাসে কোনো হাবিজে বলে কিছু না। তুমি যদি একা একটা ছেলে থাকো পুরা একটা ক্লাসরুমে, ধরো যেমন মেডিকেলে বিশেষ করে মেয়ে থাকে বেশি, এরকম হয় একটা সেকশনে একটা মাত্র ছেলে, বাকি কোনো সেক্টর মেয়ে। মেডিকেলের কোনটা হয়, মেডিকেলের কোনটা হয়, বুঝতে পারছো? তো আমি যদি বলি, তোমার কাছে তুমি এখন তোমার এখন বয়স কম, তোমার কাছে যেগুলো অকওয়ার্ড লাগবে, আল্লাহ আল্লাহ মেয়ে থাকবে ক্লাসে, আল্লাহ ক্লাস করবে কেমনে, এগুলোতে আসলে কথা বলা যায়, তোমার কাছে অকওয়ার্ড ফিল হয়, ঠিক আছে? বাট এখানে অকওয়ার্ড ফিল কিছু নাই, ছেলে মেয়ে পাশাপাশি ক্লাস করবে, মজা করবে, ফান করবে, ওকে। বাট সবকিছুর মধ্যে একটা লিমিট আছে, একটা বর্ডার আছে, ওই বর্ডারের মধ্যে থেকে তুমি তুমি কমিউনিকেশনটা করবে, মানে বর্ডার ক্রস করা যাবে না, তাহলে মানে কথা, ঠিক আছে? জাস্ট অ্যাডাল্ট দেখো, বাইরে ভিডিও আছে হু ফাকিং কেয়ারস, আপনি বিয়ে করবেন না, বিয়ে করবেন না, আপনি বিয়ে করবেন না, ওরা বিয়ে করবেন। এই সমস্ত পার্সোনাল কোশ্চেন ক্লাসরুমে না করাই ভালো। এই যেটা বললাম যে তোমাকে কিছু হচ্ছে যে আরেকটা মজার মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের 14 ব্যাচে মেয়ে ছিল মাত্র 2 জন, 118টা ছেলে 2 জন মেয়ে, ঠিক আছে? যাক, ওই মেয়েটার একজন একটা বান্ধবী আছে, মেয়েটার একজন সঙ্গী আছে যার সাথে বসে সে 4টা বছর পার করবে, ঠিক আছে? তার মানে তোমরা যারা মেয়েরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, এখানে আছে কিনা ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী, নাকি সব মেয়েরই প্রত্যাশী? যদি কেউ ভাগ্যে যদি মনে করো তুমি চুয়েটা চান্স পাইছো বা কুয়েটে তুমি যদি ভাগ্য তোমার যদি শূন্য থাকে, তুমি যদি চান্স পাও, সো এটা মাথায় রাখো, ক্লাসরুমে কিন্তু একমাত্র মেয়ে হইতে পারো, সো এটা মাথায় রাখো, ক্লাসরুমে তুমি একমাত্র মেয়ে হইতে পারো, ঠিক আছে? তবে একটা কথা বলি, যদি তুমি সিএসসি আর ট্রিপলিতে ভর্তি হও তাহলে মেয়ের সংখ্যা বেশি থাকবে, কারণ মেয়েরা সাধারণত ইঞ্জিনিয়ারিং করলে হয় সিএসসি চুজ করে না হলে ট্রিপলি চুজ করে। ট্রিপলি মানে 3টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর সিএসসি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ট্রিপলি সিএসসি তে মেয়ে থাকে পর্যাপ্ত, বাট তুমি যদি এমই তে পড়ো, মেকানিক্যালে পড়ো, সিভিলে পড়ো, এগুলো মেয়েরা কেন করতেছে ভাই? সিভিলে পড়লে মেয়েদেরকে মাথার মধ্যে হেলমেট পরে কাজ করতে হবে রাস্তায়, ঠিক আছে? তো মেয়েরা সিভিল করে না। মেকানিক্যালও সেম, তোমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, ইন্ডাস্ট্রিতে মেয়েরা কি দাঁড়া কাজ করতে পারবে? তাহলে মেয়েদের জন্য কিন্তু এই ধরনের সাবজেক্টে না পড়াই ভালো, ঠিক আছে? তোমরা পড়বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে তোমাদের জন্য হচ্ছে অফিস ওয়ার্ক, তোমরা ডেস্কে বসে বসে কাজ করবে, এই টাইপের সাবজেক্টে তোমরা পড়বা। চলো যাও, কথা বলছি, ক্লিয়ার এটা বুঝছি সবাই? চলো নেক্সট ওকে যাই। কোনটা? না এটা আলাদা, ফ্যাশন ডিজাইনিং বুঝলো, ফ্যাশন ডিজাইনিং আছে বুটেক্স ভালোবাসি, যাদের গার্মেন্টসে চাকরি করে নিচ্ছে বুটেক্সে ভর্তি হয়ে যাও, চাকরি হবে। গার্মেন্টসের মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে রাস্তা সকালবেলা হেঁটে যাবে এরকম না, ভালো পদে চাকরি, ঠিক আছে? তুমি কি সকালবেলা মহিলাদের মধ্যে তুমি একটা ব্যাগ করে টিফিন গাড়ি নিয়ে ভাগবো অফিসে? আমি ভালো পদের কথা বলছি। চলে এই অঙ্কটা দেখি, আজকে দুটো অঙ্ক করবো আমরা। কি বলছে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4 × 10⁻−38 বলছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গণনা করো। আচ্ছা দেখো এখানে কয়টা যৌগ আছে? দুইটা যৌগ, একটা কি
হাইড্রোক্সাইড, ঠিক আছে? দেখো এটা যে দুর্বল কিভাবে বুঝলাম, কারণ এটা কি দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল। এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, Fe3 পজিটিভ 3OH মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাওয়া যাবে, Na+। তোমরা অলরেডি জানো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সবল তড়িৎ বিশ্লেষক, আমরা সবাই জানি, এই জন্য একমুখী দিচ্ছি। বলো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1। তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে, 0.1। আচ্ছা, এবার আমরা ধরে নিই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S। তাহলে ফেরিক আয়নের মোলার ঘনমাত্রা কত হবে, S, আর হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত হবে, 3S। তাহলে বলো এখানে কমন আয়ন আছে কি নাই, কোন আয়নটা কমন, OH মাইনাস আয়নটা কি কমন এখানে। OH মাইনাসটা কমন, ঠিক আছে? এখন বলো দ্রবণে Fe3+ আয়নের মোলার ঘনমাত্রা কত, S মোলার। আর OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা কত বলতো, আমি কি বলছিলাম, কমন আয়ন অলওয়েজ কি একসাথে হিসাব করা লাগে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড থেকে কতটুকু আসছে, 3S আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু আসছে, 0.1 আসছে। দুটোকে কি করব, যোগ করে দিব। তাহলে 3S প্লাস 0.1। ওকে, চলো এবার লিখো KSP। KSP হবে Fe3+ এর মোলার ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর মোলার ঘনমাত্রা, আর পাশের সহগ কোথায়, পাওয়ারে, পাশের সহগ পাওয়ারে। দেখো Fe3+ এর মোলার ঘনমাত্রা S, OH মাইনাস হচ্ছে 3S প্লাস 0.1 হোল কিউব সমান 4 × 10⁻⁻38। আচ্ছা, তাহলে বলো এখন কি করতে হবে, এখানে কোন সূত্র আসছে, ভিতরে দেখো ব্র্যাকেটের ভিতরে A + B হোল কিউব। একটু তোমরা আমাকে বলো, হিসাব করে একটু বলো, একটু ভিতরে হিসাব করে বলো, A + B হোল কিউবের সূত্র কি ছিল, বলো অবধি চাকপা। তাহলে A + B হোল কিউবের সূত্র কি, A³ প্লাস 3A² B প্লাস 3AB² প্লাস। তাহলে সূত্রটা একটু ভেঙে বলো কি আসে, 3S³ মানে কত আসবে, 27S³ 3A² B, তাহলে এটা আসবে 9S² into 3, তাহলে হচ্ছে 27S² into 0.27, 0.27
0.27 s স্কয়ার ঠিক আছে প্লাস 3ab স্কয়ার তাহলে হচ্ছে হ্যাঁ 2.7 টা 2.7 হ্যাঁ 2.7 yes S শুধু না আচ্ছা এটা কত 0.01 না কিউব 0.01 এই দেখো ভিতরে আমরা a + b হোল কিউবের সূত্রটা ভাঙছি ঠিক আছে ভাঙছি ভেঙে আমরা এখানে সমান সমান কত লিখব 4 * 10 power -38 এবার কি করব বলো s দিয়ে সবগুলোকে করব এটা হবে 27 s পাওয়ার 4 প্লাস 2.7 s প্লাস 0.09 s স্কয়ার প্লাস 0.001 s সমান 4 * 10 power -38 এরপরে কি বলছিলাম s এর উপরে স্কয়ার কিউব পাওয়ার 4 থাকলে সব বাদ তাহলে এই টার্ম বাদ যাবে এটাও বাদ শুধু একটা টার্ম থাকবে लेने का आंसर 4 * 10 power -35 বুঝে গেল বুঝতে কিভাবে পড়া লাগে ওকে তো এখান থেকে এই টাইপেরই একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে এবার চলো বাকি কাজ দিয়ে দিচ্ছি দুটো অঙ্ক বাসায় যা করবা তাহলে সময় ড্রপ শেষ কেমন দেখো বাকি কাজ লিখো লিখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দ্রাব্যতা 4 ইনটু এই সাদিয়া 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 4 ইনটু 10 পাওয়ার -5 গ্রাম পার লিটার 0.1 মোলার ম্যাগনেসিয়াম নাইট্রেট 0.1 মোলার ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO32 ম্যাগনেসিয়াম একটি MgNO32 0.1 মোলার ম্যাগনেসিয়াম নাইট্রেট দ্রবণে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের এই সংকেত কি লিখছো ভাই OH2 কত বড় হচ্ছে সংকেত লিখতে পারবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত হবে হ্যাঁ 2 নেক্সট কোশ্চেন লিখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবই কি 25 হ্যাঁ 25
সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের BaSO4 সংখ্যা তো দুর্বল। সালফেটের দ্রাব্যতা গুণফল 3 into 10 power minus 16 0.1 মোলার H2SO4 দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কত হবে? সালফেটের দ্রাব্যতা কত? ঠিক আছে, আজকে তুমি